আজকে সকালবেলা আমার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট পল কাপুর উনি ঢাকা সফর করছেন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সাথে দেখা করার আগে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতে আমাদের কিছু বিষয় আপনাদেরকে অবহিত করছি। প্রথমেই উনি আমাদের নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। এবং আমাকে তিনি বললেন যে আমার মনে আছে আপনি বলেছিলেন ওয়াশিংটন সফরের সময় যে আপনারা এই নির্বাচন উৎসব মুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি, পরে আমরা দেখলাম আসলেই এটা একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। এবং আমেরিকান রাষ্ট্রদূত উনিও সে সময় বললেন যে কিছু কিছু কেন্দ্রের বাইরে উনি দেখেছেন অনেকটা মেলার মতো অবস্থা। তো খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এবং তিনি আমার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন অভিনন্দন জানিয়ে। আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব এবং আমাদের স্বার্থ আমরা সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সকল দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড নির্বাহ করব, এটা আমরা তাদেরকে বলেছি। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলিতে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও দৃঢ়তর হবে, বিস্তৃত হবে। আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান রাষ্ট্রদূত এই বিষয়ে আগে কথা বলেছেন বলে আমাকে জানিয়েছেন। রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে এবং এই বিষয়টা ওনারা একমত যে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে এবং আমি আনন্দিত যে তারা এই বিষয়ে আমাদেরকে সব ধরনের সহযোগিতা দেবেন। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। আমি উল্লেখ করেছি তার কাছে যে ইতিমধ্যেই 2 জন বাংলাদেশি এতে মারা গেছেন, 7 জন বাংলাদেশি আহত হয়েছেন। এই যুদ্ধ যদি দীর্ঘতর হয়, বিস্তৃত হয়, তাহলে এই সংখ্যা বাড়তে পারে। তার চেয়ে এবং একই সঙ্গে আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। এছাড়া আজকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এসেছিলেন। আমরা আর্জেন্টিনাতে একটি দূতাবাস খুলব সেই কথাটি তাকে জানিয়েছি। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে থাকেন বললেন, 2 বছর ধরে আছেন। বললেন যে আর্জেন্টিনার বাইরে বাংলাদেশ হচ্ছে আর্জেন্টিনার টিমের সবচেয়ে বড় সমর্থক। তো উনি বললেন যে আমরা আমাদের দেশে আপনাদের দেশের যথেষ্ট সুনাম আছে এবং আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে কন্টেন্ট সেটা বাড়ানোর চেষ্টা করব আগামী দিনগুলিতে। বিশেষ করে কৃষি এবং জ্বালানি, সেই সাথে আমাদের তৈরি পোশাক, সব মিলে আমরা একটা উইন উইন সম্পর্কের সূচনা করতে পারি। আমিও তাকে বলেছি এই বিষয়ে বাংলাদেশ সরকার সকল পদক্ষেপ নেবে এবং সম্ভব হলে আমরা একটা দ্বিপাক্ষিকভাবে তাদের একটা টিমে আমাদের টিমের সঙ্গে কথা বলতে পারে। আমরা এই বিষয়ে আগামী মাস 2 মধ্যে একটা উদ্যোগ নেব। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠি লিখেছিলেন সেখানে 2টা ইস্যু ছিল। একটা হচ্ছে যে ট্রেড ডিলটা রয়েছে যেটা আপনি নেগোশিয়েট করেছিলেন সেটা ফুল ইমপ্লিমেন্টেশন, এবং সাথে সাথে
ডিফেন্সে যাতে আমাদের কপারেশন এনহান্স হয়, বেসিক ডিফেন্স এগ্রিমেন্টগুলো সাইন করা। তো এই বিষয়টা নিয়ে কথা হয়েছে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পল কাপুর এমন একটা সময় এলেন, তার অফিস টেক ওভারের পর 15 অক্টোবরে, তো উনি দিল্লি থেকে ঢাকায় এলেন। তো জিও পলিটিক্যাল এবং জিও ইকোনমিক্যাল কনটেক্সটে আলোচনা আপনাদের মধ্যে আজকে হয়েছে কিনা? আমার সঙ্গে সামরিক কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটা তো আমার দপ্তর নয়। আমার সঙ্গে ট্রেড যে রিসেপ্রেবল ট্রেড অ্যাগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে, সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। তো সেই আবেদনটা আমরা করেছি এবং এ নিয়ে আমি পরবর্তীতেও আমি নিজেও এবং আমাদের বাণিজ্য মন্ত্রী তাকেও আমি পরামর্শ দেব যাতে করে এই বিষয়টি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলাপ করেন। আমি আশাবাদী যে আমরা এই 19-এর থেকে কিছুটা হলেও নামিয়ে আনতে পারবো। ওই রকম বিস্তৃত কোনো আলোচনা হয়নি। ইন্দো প্যাসিফিকের কথাটা এসেছে, কিন্তু কোনো বিস্তৃত আলোচনা। স্যার, এই প্রসঙ্গে এগ্রিমেন্টের প্রসঙ্গে যে আপনি তো ইন্ডিয়ান গভর্নমেন্টেরও অ্যাডভাইজার ছিলেন, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এবং আমরা যতটুকু জানি যে আপনি আমেরিকার সাথে আমাদের যে ডিলটা রয়েছে, আপনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তো নির্বাচনের ঠিক 3 দিন আগে কেন আসলে ওই ডিলটা সাইন করতে হয়েছিল, সেখানে কোনো প্রেশার ছিল কিনা? এবং এই প্রশ্নটা আসছে এই কারণে যে থার্ড কান্ট্রির কথা বলা আছে বেশ কিছু প্রভিশনে, যে নন মার্কেট ইকোনমির সাথে এগ্রিমেন্ট করতে গেলে বা পারচেস করতে গেলে আমাদের হয়তো নানা ধরনের বাধার সম্মুখীন করতে পারে, এবং আমেরিকান ইন্টারেস্ট বাধাগ্রস্ত হয় এমন কোনো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে স্যার, এই প্রশ্নটার উত্তর মানে কি হবে? মাননীয় মন্ত্রী, একটু অ্যাড করে এটার সঙ্গে, এর সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং চীনের দুই দেশের কথা কাটাকাটি হয়, আমরা সেটার মাঝখানে পড়ছি কিনা বা সেটি নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা? আমরা এর মাঝখানে পড়িনি। আমি প্রথমে একেবারেই শুরুতে যখন এই ডিলটা হলো, এই ডিলটা কিন্তু ঠিক 3 দিন আগে শেষ হয়েছে তা নয়। যেটা হয়েছে, আমরা গত বছর 1 বছর আগে ফেব্রুয়ারি 25 সালে প্রথম তাদের কাছে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাস, এবং তারপরের থেকে এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলেছে, শুধু আমাদের নয়, আরও অনেক দেশের সঙ্গে। এবং সেই আলোচনার পরে কিন্তু আমরা 20% পেয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। সেই সময় মোটামুটিভাবে অ্যাগ্রিমেন্টটা হয়ে গেছিল, শুধুমাত্র 2টো বিষয়। একটা হচ্ছে, আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন দিয়ে তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেইখানে আমরা 0 রেসিপ্রোকাল ট্যারিফ চাই। সেইটা করতে তাদের সময় নিয়েছে, এটা কিন্তু আমাদের স্বার্থে। আর দ্বিতীয় হচ্ছে রুলস অফ অরিজিন, তাতেও তারা সময় নিয়েছেন। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে, এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এইটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হয়েছে, সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান 2টি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন, এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না, এখনও নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন, এমন না যে আমরা একটা বন্ধ করে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। আচ্ছা, আর দ্বিতীয়ত যে আপনার যে কথাগুলি বললেন যে তৃতীয় দেশের সঙ্গে ইত্যাদি, এই অ্যাগ্রিমেন্টটা পাঠে একটা বিভ্রাট আছে আমাদের। শুধুমাত্র বাংলাদেশের যে অ্যাগ্রিমেন্ট, সেটা দেখতে চলবে না। সেই পাশাপাশি আপনি দেখবেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, অন্যান্য দেশগুলি তারা কী কী দিয়েছে, কী কী পেয়েছে, এই ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করে দেখলে দেখবেন যে মোটামুটি ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ সব জায়গাতে।
এক জায়গাতে আছে যদি এটাকে বলে বর্ডার মেজার মানে এই না যে গলাগুলি হচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেডে বর্ডার মেজার হচ্ছে এখন একটা গুড বা সার্ভিস যখন এক বর্ডার এপার থেকে অন্য পারে যায় তখন আপনি কিছু মেজার নিতে পারেন, ট্যারিফ কিংবা আপনার ধরেন টেকনিক্যাল স্ট্যান্ডার্ডস। তো যখন ইউএস একটা বর্ডার মেজার নেবে, আপনি দেখবেন কম্বোডিয়া বা ভিয়েতনামের কেসে তারা বলেছে তাদের সেই ধরনের একটা মেজার নিতে হবে। আর আমরা কি বলেছি? আমরা বলেছি আমরা সেটা পর্যালোচনা করব এবং বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা নিব। আপনি বিবেচনা করে দেখেন কার ল্যাঙ্গুয়েজ বেটার। তো আমরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে করেছি এই কথার সাথে এখানে। হ্যাঁ, আমাদের যে বর্তমান ফরেন পলিসি আমরা জি। ফোকাস করছি, আপনারা বলছেন সবার আগে বাংলাদেশ, Absolutely. সেইটার সাথে কি এই যে ট্রেড ডিল জি। এইটা কি সাংঘর্ষিক কি? অ্যাবসলিউটলি না, কারণ এই যে সবার আগে বাংলাদেশ, আমি আগেও বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একই ধরনের নীতি পালন করেছি। এবং এইটা আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ডিলটা যদি না হতো তাহলে কি হতো? যা খুশি তাই। না, যা খুশি তাই করতো না। 37% ট্যারিফে আপনি বাজারে টিকতে পারতেন কি না? রাইট? আচ্ছা, তো আমরা আমাদের যে পারচেস কমিটমেন্ট, আমরা বলেছি যে আমরা $22 বিলিয়ন গুডস কিনবো তার কাছ থেকে, এবং তার মধ্যে এনার্জি আছে 15 বছর ধরে কিনবো। আপনার ভারতের দিকে দেখেন, $500 বিলিয়ন 5 বছরে। আমরা পেয়েছি 19%, ভারত পেয়েছে 18%। তো আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় কি কি দিল আর কি কি পেল। হ্যাঁ, এবং আমরা যে কটন এবং ম্যানমেড এসে ফাইবারে যে জিরো রেসিপ্রোকাল ট্রেড পেয়েছে, দেখান আর কি কি পেয়েছে। এখন তো নরমালাইজ করা বা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো বার্তা কি উনি ভারত না, উনি আমাকে এই বিষয়ে কোনো কথা বলেননি। এটা সম্পূর্ণভাবে বাইলাটারাল। ট্যারিফ নিয়ে আমাদের আপনি বলছিলেন যে ওনাকে আশ্বস্ত করা হয়েছে যে ইমপ্লিমেন্ট যেন ট্রেডের ইমপ্লিমেন্ট ঠিকঠাক মতো হয়, স্মুথলি হয়। এটা নিয়ে কি আর আলোচনার কোনো সুযোগ আছে সংসদে? এবং এখনো তো নোটিফিকেশন পিরিয়ডটা আছে, কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? শুনেন, নোটিফিকেশন পিরিয়ডটা আছে। আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী নিজেই এই কথাটি বলেছেন যে দরকার হলে আমরা এটা পুনরালোচনা করব। সে প্রফেশন তো আছে। আমার যে মনে হলো যে আচ্ছা এই জিনিসটা কাজ করছে না, যে জিনিসটা কাজ করছে না তাদের সঙ্গে বসে আলাপ করে নিব, এবং সেই রাস্তা তো এখানে দেওয়াই আছে, তাই না? কিন্তু আমি আপনাকে বলবো একটা কথা, এটার একটা পাঠ বিভ্রাট আছে। আপনি যদি অন্য দেশগুলোর সঙ্গে যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেটা মিলিয়ে না দেখেন, তাহলে আপনি জিনিসটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারবেন না। স্যার, রেসিপ্রোকাল ট্যারিফের একটা ছোট্ট বিষয় একটু বোঝার জন্য, যেটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে 0% ট্যারিফ যদি মার্কিন ম্যানমেড বা ওদের ফাইবার আমরা যদি ইউজ জি, করি, তাহলে 0% ট্যারিফ নয়, 0% রেসিপ্রোকাল ট্যারিফ। এমএফএনটা অ্যাপ্লাই করবে, সেখানে হচ্ছে 15% আমাদের যেটা এক্সিস্টিং ট্যারিফ আছে সেটা দিতে হবে। সেটা দিতেই হবে। স্যার, ওই যুদ্ধ নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, তিনি কি আপনাকে বলেছেন যুদ্ধ আসলে কবে তারা বন্ধ করবে? যুদ্ধ কবে বন্ধ করবেন সেটা তো সম্পূর্ণভাবে তাদের হাতেও নাই, তাই না? এটা তো কেউ বলতে পারবে না। না না না, এটা কোনো প্রশ্ন হতে পারে না। মন্ত্রণালয়, আমি দুটো প্রশ্ন। একটা হলো প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাইলেটারাল কোনো এগ্রিমেন্ট হলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রুতে যায়। আমরা যদি বিগত সময় দেখি, যুক্তরাষ্ট্র যখন আকসা জিসুমিয়া নিয়ে আলাপ করেছে সেটা পররাষ্ট্র হয়েই গেছে। আকসা জিসুমিয়া নিয়ে আলাপ হয়েছে কিনা, আর ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশের আগের একটা অবস্থান ছিল যে আমরা কোনো প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে ঢুকবো না। বাংলাদেশের সেই অবস্থানটা কি আগের অবস্থানই আছে, না আমরা সরে গেছি? প্রথমত আকসা জেসুমে এই শব্দগুলি উচ্চারিত হয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা মাত্র 2 সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে, এবং তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয়, সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না, এটা আপনারা জেনে রাখবেন। কারো কোনো জোটে না। থ্যাংক ইউ।